তো ডিজাইন আমাদের আজকে আমরা ডিজাইন শুরু করব। পারপাস আমাদের ডিজাইন আমরা কেন করব? ডিজাইন হলো আমাদের মেইনত চারটা পারপাসে আমরা ডিজাইন করে থাকি। এক নম্বরে হলো আমাদের কি আছে, সেফটি, ডিউরেবিলিটি, থার্ড সার্ভিসেবিলিটি, ফোর্থ হলো ইকোনমি। সেফটি বলতে আমাদের ডিজাইনটা যেন সেফ থাকে, যে কোনো রকমের ফোর্স আমাদের স্ট্রাকচারের উপরে আসুক না কেন, আমরা যে জিনিসটাকে ডিজাইন করব, যেমন বিম আছে, কলাম আছে, স্ল্যাব আছে, বা যে জিনিসটা আমাদের লোড ক্যারি করবে সেই জিনিসটা ওই সেলফ ওয়েট বাদ দিয়েও যে আমাদের বিভিন্ন ধরনের লোডগুলো থাকে, ওয়াইন ফোর্স, আর্থকুইক ফোর্স, এইসব ফোর্স যেন স্ট্রাকচারের মধ্যে আসলেও সেই স্ট্রাকচারটা যেন আমাদের সেফ থাকে। ডিউরেবিলিটি, আমরা এবার যে স্ট্রাকচারটা ডিজাইন করব সেই স্ট্রাকচারটা কতদিন আমাদের স্থায়িত্ব থাকবে, কতদিন টেকসই হবে, সেটা হলো আমাদের ডিউরেবিলিটি। এবারে সার্ভিসেবিলিটির কথা যদি আমরা বলি, এবারে আমাদের কি সেখানে প্রয়োজনীয়তা আছে সেসব বিষয়ে জানাটা আমাদের খুবই দরকার। যেমন সিম্পল একটা ছোট উদাহরণ হিসেবে তোমরা যদি মনে করে নেওয়া যায় যে আমরা ধরো কোথাও হোটেলে বা নিজে কোনো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আমাদের আছে, সেখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি দরকার, প্রথমে জলের দরকার। জলের জন্য ওয়াটার সাপ্লাই আছে, ওয়াটার সাপ্লাই ফেসিলিটি সেখানে আমাদের দরকার। এবারে সেই ওয়াটার ফেসিলিটি, তারপরে আমাদের কি দরকার, ঘরে লাইট, ফ্যান, এসব কিছুর সঙ্গে যুক্ত থাকে, আমাদের ইলেকট্রিসিটির সঙ্গে যুক্ত থাকে। এবারে ইলেকট্রিসিটি যদি থাকে আমাদের, তবেই আমরা কি করতে পারবো, যে ইলেকট্রিসিটিটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। এবারে সেই সব সুবিধা যেন আমাদের 24 আওয়ার জন্য থেকে যায়। এবারে একটা ছোট্ট সিম্পল উদাহরণ হিসেবে আমি বললাম, আমাদের স্ট্রাকচারের মধ্যে বাকি যে ধরনের সার্ভিসগুলোর দরকার সেই সবগুলো যেন আমাদের ডিজাইন কনসিডারেশনের মধ্যে, বা আমরা ডিজাইন দিয়ে আমরা সেগুলোকে আমাদের যতটা রিকোয়ারমেন্ট, সেই সব রিকোয়ারমেন্টের এগেনস্টে আমরা স্যাটিসফাইড হব যে না, আমাদের এই ডিজাইনটা সেভ আছে কি নেই। এবারে আমরা যদি ইকোনমিকের কথা বলি, সেটা আমাদের কি হবে, সস্তা হবে। সস্তা বলতে গেলে কি আমরা কি বুঝি, যে আমাদের যে ম্যাটেরিয়ালটা, আমাদের পার্টিকুলার কোন ম্যাটেরিয়ালটা দরকার হচ্ছে, আমাদের পার্টিকুলার আমরা কোন ম্যাটেরিয়ালটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই ম্যাটেরিয়ালটা এবারে না আমাদের ওর থেকে বেশি দরকার, না আমাদের কম দরকার। যে আমাদের পার্টিকুলার ম্যাটেরিয়ালে আবার যতটা ওর ম্যাটেরিয়াল কস্ট হবে, ততটাই আমরা ডিজাইনে আমরা কনসিডার করব। আর ডিজাইনকে যদি আমরা কনসিডার করে যাই, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজাইনের যে প্রক্রিয়াকরণ আছে সেটা আমাদের সস্তায় আছে বা ইকোনমিক আছে। তো এরপরে আমরা কি জানবো, যে ডিজাইন আমরা সাধারণত কত প্রকারের জানি। ডিজাইন আমরা জানি দু প্রকারের। একটা হচ্ছে আমাদের কি ডিজাইন, একটা আমরা করে থাকি ডিজাইন আরসিসি ডিজাইন, আর একটা আমাদের কি আছে, সেকেন্ড হচ্ছে আমরা কি ডিজাইন করে থাকি, স্টিল ডিজাইন। এই দুই প্রকারের ডিজাইন করে থাকি। এবারে আমরা এখানে আলোচনা করব আরসিসি ডিজাইন নিয়ে। তো আরসিসি ডিজাইন যে আমাদের এখানে আছে, আরসিসি ডিজাইনের আরসিসি শব্দটা কোথা থেকে আমরা পেলাম, আরসিসি যে আছে কে ডেভেলপ করলো, কোথা থেকে প্রথম আসলো আরসিসি। এবার এই যে আরসিসি ডেভেলপ কে করেছে সেটা নিয়ে আমাদের জানাটা খুবই দরকার। কোথা থেকে আসলো, আরসিসির ফুল ফর্ম কি, আরসিসির ফুল ফর্মের যদি কথা বলি আমরা, আরসিসির ফুল ফর্ম আমরা কি জানি, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। তো এবার আরসিসি কে ডেভেলপ করেছে, আরসিসি, এই কোশ্চেনটা অনেক সময় আমাদের কোথায় চলে এসছে, এসএসসিতে অনেকবার, দুবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা। আরআরবিতেও আমাদের রিপিট হয়েছে দুবার। তো আমরা আরসিসি জানবো যে কে ডেভেলপ করলো, কথাটার অর্থ হচ্ছে আমরা এখানে জেনে নিলাম। তো এবারে আমরা জানবো কে ডেভেলপ করলো। ফ্রান্স কোইকনেট, ফ্রান্স কোইকনেট এ আমাদের আরসিসি যে আমাদের কথাটার অর্থকে ইনি ডেভেলপ করেছেন। তো এরপরে আমরা জানবো আরসিসি রেইনফোর্স নিয়ে আমরা কথা বলবো। তো রেইনফোর্স আমাদের
কত ধরনের আমরা রেনফোর্স পেয়ে থাকি। আমরা স্ট্রাকচারাল ডিজাইনে, আরসিসি ডিজাইনে কী ধরনের আমরা রেনফোর্স ইউজ করে থাকি। সাধারণত আমরা আরসিসি যদি কথা বলি, আরসিসিতে আমরা দু ধরনের রেনফোর্স ইউজ করে থাকি। সেটা কি, একটা আমরা মাইল্ড স্টিল ইউজ করি। আগে যখন আমাদের প্রথম স্টিল যখন আমরা ইউজ হতো তখন আমরা কি ইউজ করতাম, মাইল্ড স্টিল। কি ইউজ করতাম আমরা, মাইল্ড স্টিল। তারপর মাইল্ড স্টিলের স্টাডির পর চলে আসলো কি আমাদের HYSD বার, HYSD যেটাকে আমরা কি জানি, HYSD যেটাকে আমরা কি জানি, হাই ইয়েল্ড স্ট্রেংথ ডিফরমেশন বার। এই বারটাকে আর একটা নামে আমরা জানি যে কোল্ড টুইস্ট ডিফরমেশন বার। এবারে আমাদের মাইল্ড স্টিল সম্পর্কে জানাটা খুবই জরুরি দরকার আমাদের, যেহেতু আমরা ডিজাইন করব। ডিজাইন আমাদের কি করা হয়, ডিজাইনে আমাদের বিভিন্ন ধরনের গ্রেড অফ স্টিল থাকে, সেই সব ব্যাপারে আমরা জানবো এখন। তো স্টিল সম্পর্কে আমাদের মাইল্ড স্টিলের কথা যদি বলি, মাইল্ড স্টিল যে আমাদের আছে, মাইল্ড স্টিল কিসের উপর ডিপেন্ড করে, মাইল্ড স্টিলের প্রপার্টিস কী আছে সে বিষয়ে আমরা একটু জেনে নেব। মাইল্ড স্টিল হলো আমাদের কার্বন কন্টেন্ট, মেইন হলো কার্বন কন্টেন্ট। কার্বন কন্টেন্টে স্টিলের কার্বন কন্টেন্ট হচ্ছে মেইন প্রপার্টিস। স্টিলের মধ্যে যত কম কার্বন কন্টেন্ট থাকবে সেই স্টিলটা তত বেশি টেনসাইল স্ট্রেংথ ক্যারি করতে হবে, ওর ইলাস্টিসিটি ততটা বেশি ভালো থাকবে। তো আমরা মাইল্ড স্টিল হিসাবে আমরা কি জানি, স্টিল গ্রেড Fe250। এবারে হাই ইয়েল্ড স্ট্রেংথ ডিফরমেশন বারের যদি কথা আমরা মনে করি, তো হাই স্ট্রেংথ ডিফরমেশন বার আমাদের কি গ্রেডের পাওয়া যায়, Fe415 সেকেন্ড, Fe550। তো ডিফারেন্ট গ্রেডের আমরা কি পেয়ে থাকি, স্টিল আছে আমাদের ডিফারেন্ট গ্রেডের। এবারে HYSD বারের পরে আমরা কি পেয়ে যাই, আর একটা আছে আমাদের যে TMT বার, এখন যেটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। TMT বার আমাদের কি গ্রেডের হয়, Fe550, Fe600, সো অ্যাসান। এরপরে আমাদের আরও ডিফারেন্ট গ্রেডের যে আমাদের স্টিল মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো সে বিষয়ে এখনও পর্যন্ত মার্কেটে Fe600 পর্যন্ত আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আমাদের এইসব বিষয়ে জানার পরে এবারে আমাদের স্টিলের কার্বন কন্টেন্ট লিমিট আমাদের জানাটা খুবই জরুরি দরকার। মাইল্ড স্টিল হচ্ছে আমাদের যেটা, মাইল্ড স্টিলে আমাদের কি থাকে, বন্ডিংটা কংক্রিট আর স্টিলের যে বন্ডিং থাকে টেনসাইল স্ট্রেস ক্যারি করার জন্য, সেখানে আমাদের কি থাকে, মাইল্ড স্টিল বলতে গেলে যে আমাদের একটা বার আছে, একটা স্টিল বার, এই বারের মধ্যে একদম প্লেন বার, এর মধ্যে যদি আমরা কংক্রিট যদি এখানে যদি প্লেস করি, সাপোজ ধরে নাও এটা আমাদের একটা বিমের মধ্যে আমাদের এই স্টিল বারটা আছে, তো এখানে যদি কংক্রিট যদি প্লেস করি, এর যে বন্ডিংটা আছে সারফেস, এর সারফেসটা হলো স্মুথ সারফেস। তো এখানে তো ফ্রিকশন যদি লেস হয় তাহলে আমাদের বন্ডিং লেস হবে। ফ্রিকশন যত বেশি ফ্রিকশন হবে তত বেশি আমাদের বন্ডিং বেড়ে যাবে। তো HYSD বারে আমাদের কীরকম আছে, যে এটা আমাদের বিম মনে করে নাও, আর এটা আমাদের হলো স্টিল বার। তো স্টিল বারের মধ্যে এরকম দাগ কাটানো ফ্রিকশন দেওয়া আছে। এটা আমাদের কি করবে, ফ্রিকশনটাকে আমাদের ইনক্রিজ করবে। তো ফ্রিকশন ইনক্রিজ করে দেওয়া মানে কি আমরা জানবো, সেখানে আমাদের বন্ডিংটা বেড়ে যাবে। তো বন্ডিং বেড়ে গেলে আমাদের কংক্রিটের স্ট্রেংথ আমরা বেশি পাবো। তো এইটুকু হচ্ছে মাইল্ড স্টিল আর HY স্টিলের মেইন বারের আমাদের যে ডিফারেন্সটা, মেইনলি ডিফারেন্স, সেটা হচ্ছে মেইন ডিফারেন্স হচ্ছে এটাই।
এবারে আমরা আসছি কার্বন কন্টেন্ট। কার্বন কন্টেন্ট আমাদের রেনফোর্সমেন্টের যে কার্বন কন্টেন্ট থাকে, মাইল্ড স্টিলের জন্য যে কার্বন কন্টেন্ট থাকে সেটা হচ্ছে আমাদের কত থাকে, 0.1 to 0.25%। আমাদের কার্বন কন্টেন্ট যেটা থাকে কার্বন ইন স্টিল। এবারে আমরা কার্বন কন্টেন্ট জেনে নিলাম। এবারে আমরা কি জানবো, এবারে আমরা জানবো যে কার্বন কন্টেন্ট এবারে যদি আমাদের ইনক্রিজ হয়ে যায়, কার্বন কন্টেন্টের ভলিউম যদি আমাদের ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমাদের কি কি হবে। স্টিলের মধ্যে আমরা কি কি প্রপার্টি জানবো, একটা জানবো আমরা স্ট্রেংথ, স্টিলের যে আমাদের রেনফোর্সমেন্ট বা স্টিল যেটাই বলি না কেন, সেখানে আমাদের কি কি থাকছে। এক নম্বরে আমাদের কি পাচ্ছি, আমরা স্ট্রেংথ পাচ্ছি, স্টিলের মধ্যে স্ট্রেংথ থাকবে। সেকেন্ড হচ্ছে কি থাকবে, হার্ডনেস। থার্ড হলো আমাদের ব্রিটলনেস। বলতে গেলে আমরা স্টিলকে যখন একটা হাতুড়ি দিয়ে যখন মারবো তখন স্টিলটা আমরা কি দেখি যে স্টিলটা ও ছিদ্রে যায় না। বলতে গেলে যখন আমরা একটা আপেলকে একটা হাতুড়ি দিয়ে মারবো তো আপেলটা কী হবে, আমাদের ওটা ফেটে যাবে, তো আমাদের ফেটে গিয়ে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু স্টিলের মধ্যে কী হবে, স্টিলটা ওর মধ্যে কী হবে, যতটা থাকবে, যতটা আমরা প্রেশার অ্যাপ্লাই করব হ্যামার দিয়ে, তো ওটা কী হবে, ধীরে ধীরে সাইজ ইনক্রিজ হয়ে যাবে। এবারে যদি আমরা কোনো একটা প্লেন এরিয়ার মধ্যে রেখে দিই, আমরা ওটাকে যদি হাতুড়ি মারি তাহলে ওটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তো সেটাকে আমরা কি বলি, ব্রিটলনেস। এবারে এই তিন প্রপার্টিজ হলো আমাদের মেন। এবারে যদি আমরা যদি এই কার্বন কন্টেন্টটাকে যদি আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের কি হবে, ব্রিটনেসটা আমাদের কি হবে, ব্রিটনেসটা যদি আমরা কার্বন কন্টেন্ট বাড়িয়ে দেই। আর একটা আছে আমাদের কি আছে, ডাক্টিলিটি। এই চারটা প্রপার্টিস। এবারে আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা স্টিল যেখানে ফ্যাক্টরিতে আমরা প্রসেস হচ্ছে, সেখানে যদি আমি যদি চাই যে স্টিল কার্বন কন্টেন্টটাকে বাড়িয়ে দেই, তো যদি বেড়ে যায় কোনো কারণে, তো সেখানে আমাদের কি হবে, ডাক্টিলিটিটা আমাদের কি হয়ে যাবে, শুধু ডাক্টিলিটিটাই চেঞ্জ হয়ে যাবে। ডাক্টিলিটিটা হচ্ছে আমাদের কি, কার্বন কন্টেন্ট যদি বেড়ে যায় তাহলে ডাক্টিলিটি বেড়ে যাবে। তো বাকি সব কিছু স্ট্রেংথ, এই আমাদের এই যে তিনটে এখানে দেওয়া আছে, স্ট্রেংথ, হার্ডনেস আর ব্রিটলনেস, এটা কি হয়ে যাবে, আমাদের এই তিনটে যে প্রপার্টিস আছে, এই তিনটে প্রপার্টিস আমাদের লেস হয়ে যাবে যদি আমরা ইনক্রিজ করি কার্বন কন্টেন্ট। তাহলে আমাদের ডাক্টিলিটি কি হবে, ডাক্টিলিটি আমাদের ইনক্রিজ হয়ে যাবে। স্ট্রেংথ, হার্ডনেস আর ব্রিটলনেস, আমাদের তিনটে প্রপার্টিসের যে ভ্যালু আছে সেগুলো কমে যাবে। তো আমাদের যতটা সাফিসিয়েন্ট ভ্যালু দরকার ততটাই আমাদের স্টিলের মধ্যে থাকাটা দরকার। তো এইসব ভ্যালুগুলো আমাদের জানাটা খুবই জরুরি দরকার আরসিসি ডিজাইনের ক্ষেত্রে। তো এরপরে আমরা কি জানবো, মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা যেটা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল আমাদের জানাটা খুবই দরকার, যেটাকে আমরা ইএস দিয়ে লিখব। 2.5 ইন্টু 2.1 হবে, 2.1 ইন্টু 10⁵ নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি জানাটা খুবই জরুরি দরকার। এরপরে আমাদের কি আছে, স্টিলের থার্মাল অফ কোএফিসিয়েন্ট ফ্যাক্টর। স্টিল আমাদের থার্মাল এক্সপ্যানশন, যে আমাদের এই হিট যদি আমরা স্টিলের মধ্যে ইউজ করি, কতটা হিট আমাদের স্টিল আমাদের নিতে পারে। তো স্টিলে যদি আমরা হিট দেই, থার্মাল কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলি, ওটাকে আমরা কি জানি আলফা দিয়ে ডোনেট করে, সেটা হচ্ছে কি আমাদের
পুষ্কর